Good evening, everyone. খুশবু, জ্যোতিষ, দেবাশিস, প্রত্যেককে ভেরি গুড ইভিনিং। তিথি, গুড ইভিনিং। চটপট সকলে জয়েন হয়ে যাক, আমরা আমাদের আলোচনা শুরু করবো। অমলেন্দু, গুড ইভিনিং। প্রজ্ঞা, স্বর্ণাভ, অঙ্কিতা, তনুশ্রী, যাদের যাদের নাম দেখতে পাচ্ছি প্রত্যেককে গুড ইভিনিং। দেখো, এই যে সয়েলস অফ ইন্ডিয়া, মোটামুটি এই সয়েলস অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটার জন্য, মানে এই টোটাল বিষয়টার জন্য আমাদের 3টে ক্লাস ধার্য করা আছে। ঠিক এই টোটাল বিষয়টার জন্য আমরা 3টে ক্লাস পাবো। আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব, আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্স অফ সয়েল, অর্থাৎ সয়েল জিওগ্রাফিতে ইন্ডিয়ার রেসপেক্টে দেখতে গেলে আমরা মেইনলি আলোচনা করি কি কোথায় কি ধরনের সয়েল পাওয়া যায়, সেই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স কি, এই জাতীয় বিষয় আলোচনা করি আমরা। তার আগে সয়েলের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি বা সয়েল রিলেটেড বেসিক কনসেপ্টসগুলোকে আলোচনা করব। তারপর ইন্ডিয়ার সয়েলের ডিস্ট্রিবিউশনে যাব এবং তার পরবর্তীতে সয়েলের কিছু এমসিকিউজ করব, যেমন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ আমাদের হচ্ছে সেই রকম ভাবে সয়েলের এমসিকিউজ করব। তাতে করে যেটা হবে, তোমাদের একেবারে এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে থাকবে। কেমন? তো আজকে তার ফার্স্ট পার্ট আমরা আলোচনা করতে চলেছি বেসিক্স অফ সয়েল। এই জায়গাতে আমরা বেসিক্স অফ সয়েল যেমন নামে, আমরা তেমনই পিওরলি এই বেসিক্স বিষয়টাই আলোচনা করব, একদম বেসিক পোর্শনটাই এখানে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। ওকে, সো লেট স্টার্ট। চলো তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ সয়েল? আমরা প্রথমে যে ধারণাটাতে আসি, মৃত্তিকা বলতে মেনলি কি বুঝি বা মৃত্তিকা কাকে বলা যায়। দেখো, মৃত্তিকা বলতে আমরা মূলত একটা বিষয়কে বলে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লুজ মেটেরিয়াল, যেটা আমাদের যে রক সারফেস আছে এই রক সারফেসের উপরে অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে থাকে। অর্থাৎ মৃত্তিকা বা মাটি বলতে আমরা বলতে পারি ফ্র্যাগমেন্টেড রক মেটেরিয়াল। এখন এই যে ফ্র্যাগমেন্টেড রক, এটা কোথা থেকে আসছে? এই ফ্র্যাগমেন্টেড রক এটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে? আমরা ওয়েদারিং পড়েছি, আবহবিকার, সেক্ষেত্রে দেখেছি যে আবহবিকারের জন্য বড় আকৃতির শিলাখণ্ড ভেঙে গিয়ে ছোট আকৃতির শিলাখণ্ডে পরিণত হয়। তো এই বড় আকৃতির শিলাখণ্ড ভেঙে যখন ছোট আকৃতির শিলাখণ্ডে পরিণত হয়, দীর্ঘকাল ধরে এই রকম পদ্ধতি চলতে থাকলে ছোট আকৃতির শিলাখণ্ডগুলি থেকে আরো ছোট, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত হয় এবং প্রাথমিক অবস্থাতে এই ছোট আকৃতির শিলাখণ্ড দ্বারা সমন্বিত ভূমিভাগের ওপর, মানে রকের ওপরেই হবে। আমরা যদি দেখি আমাদের ভূপৃষ্ঠ তো রক দ্বারা গঠিত, এই রকের উপরে একদম অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকে, তাকে প্রাথমিক অবস্থায় বলা হয়ে থাকে রেগোলিথ। এবং মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে আমরা যেটা পাই তাকে বলা হয় অ্যাজ রেগোলিথ। এবং এর পরবর্তীতে আমরা যখন দেখব যে রেগোলিথের পরেও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি অ্যাজ সয়েল। আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত হলে তখন তাকে আমরা বলি মৃত্তিকা বা সয়েল। এবং এই জায়গাতে এই যে সয়েল বা মাটি যেটাই আমরা বলছি না কেন, সেখানে রক পার্টিকেল তো থাকছেই, মানলে ডেফিনেটলি বলবো সেখানে রক পার্টিকেল তো থাকছেই। অ্যাট দ্য সেম টাইম আমরা কি দেখতে পাই, এই রক মানে কি বিভিন্ন ধরনের মিনারেল কম্পোনেন্ট সেখানে থাকছে, বিভিন্ন ধরনের মিনারেল থাকছে এবং তার সাথে বিভিন্ন বায়োটিক এলিমেন্ট। বায়োটিক এলিমেন্ট বলতে কি? বায়োটিক এলিমেন্ট বলতে ধরো জৈব উপাদান। এই জৈব উপাদান বলতে গাছের ডালের টুকরো, পাতার টুকরো ইত্যাদি ইত্যাদি উপাদানও কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাই। এবার আমি আসছি মানালির প্রশ্নে। রেগোলিথ মানে হচ্ছে তখন আমাদের যে ভূপৃষ্ঠের ওপরের শিলাস্তর, আবহবিকার প্রক্রিয়ায় সেই শিলাস্তর আমরা ক্ষয় হতে দেখেছি। আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে সেই শিলাস্তর ক্ষয় হয়। এখন আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে সেই শিলাস্তর যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, প্রাথমিকভাবে শিলাস্তর একদম ছোট ছোট ভাগে ভাগ হয়ে অবিন্যস্ত অবস্থায় ওই যে শিলাস্তর তার উপর পড়ে থাকছে। প্রাথমিকভাবে এই অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকা শিলাস্তরকে বলা হয় রেগোলিথ, যেখানে আমরা বলতে পারি যে পুরোপুরি ডাস্ট অংশ নয়, পুরোপুরি ডাস্ট পার্টিকেল নয়, কিছুটা তার মধ্যে ছোট বড় মাঝারি সাইজের পেবেলস দেখা যায়, ছোট বড় মাঝারি সাইজের রক ফ্র্যাগমেন্ট দেখা যায়, তাকে আমরা রেগোলিথ বলি। এবং তার পরবর্তীতে এই রেগোলিথ, যেটা আমি বলছি রেগোলিথ বিষয়টা,
সেটার আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত, একেবারে পুরো ডাস্ট অংশে পরিণত হয়, তখন তাকে আমরা মাটি বলে থাকি। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত হলে, পুরো ডাস্ট অংশ হিসেবে পরিণত হলে মোটামুটি, তখন তাকে আমরা মাটি বলে থাকি। এবং এইটা একমাত্র একটা উপাদান, এই মাটি, যেটা আমাদের এই পৃথিবীর যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের বেঁচে থাকার জন্য, প্ল্যান্টের জীবন ধারণের জন্য সহায়ক। আর কিন্তু এমন কোনো উপাদান নেই যেটা প্ল্যান্টের বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য সহায়ক হয়। মূলত সয়েলের ক্ষেত্রে আমরা যদি কম্পোনেন্ট হিসাবে দেখি কোন কোন উপাদান দ্বারা সয়েল গঠিত, তারা কারা কারা, কাদের কাদের আমরা দেখতে পাবো। আমরা সেখানে বিভিন্ন ধরনের মিনারেল কম্পোনেন্ট বা রক ফ্র্যাগমেন্ট পাবো, ডিকেড অর্গ্যানিক ম্যাটার পাবো। এই যে ডিকেড অর্গ্যানিক ম্যাটার, অর্থাৎ যেগুলোকে আমরা পরবর্তীতে হিউমাস বলে চিহ্নিত করি। ডিকেড কেন? ডিকেড মানে হচ্ছে ডিকে করে যাওয়া, যেগুলো আস্তে আস্তে তাদের ক্ষয়প্রাপ্ত হয়েছে দীর্ঘকাল সময় ধরে, সেই সমস্ত উপাদান থাকে। এছাড়া আর কি কি থাকে? মৃত্তিকাস্থিত জল থাকে, সয়েল ওয়াটার, মৃত্তিকাস্থিত বায়ু থাকে, সয়েল এয়ার, এবং কিছু লিভিং অর্গানিজম থাকে। দেখো, বায়োটিক এলিমেন্ট আমি আগেই উল্লেখ করলাম। এই যে বায়োটিক এলিমেন্ট, এই বায়োটিক এলিমেন্ট দুটো হয়, একটা হচ্ছে লিভিং কম্পোনেন্ট। বায়োটিক এলিমেন্ট দুটো হয়, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। বায়োটিক এলিমেন্ট দুইটো আমরা পাই, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। এবং এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, যে লিভিং এবং নন লিভিং ছাড়াও আমরা কোনো একটা মাটি তৈরির জন্য, অর্থাৎ একটা, এটা মাটির তো উপাদানগুলো আমি বললাম, কোনো অংশে মাটি উৎপত্তি লাভের জন্য কিন্তু বেশ কিছু মেজর ফ্যাক্টর দরকার হয়, যাদেরকে আমরা কন্ট্রোলিং ফ্যাক্টর বলে থাকি। এবং এই যে কন্ট্রোলিং ফ্যাক্টর, এগুলো কি কি? তারা হচ্ছে পেরেন্ট মেটেরিয়াল, রিলিফ, ক্লাইমেট, ভেজিটেশন, লাইফ ফর্ম অ্যান্ড টাইম। আমরা এই প্রত্যেকটা বিষয় ধীরে সুস্থে আলোচনা করব, চিন্তার কারণ নেই। সাধারণত আমাদের মাটির মধ্যে যে বিষয়গুলো থাকে তারা হচ্ছে ইনঅর্গ্যানিক মেটেরিয়াল বা মিনারেল ফ্র্যাকশন থাকে। কারণ ধরো, আমরা এই যে পেরেন্ট মেটেরিয়াল বলে থাকি, অর্থাৎ আমরা কোনো জায়গাতে ব্যাসাল্ট রক দেখতে পাচ্ছি। এবার তোমরা পড়েছো যে ব্যাসাল্ট রকেতে মেকানিক্যাল ওয়েদারিং হয়, যেটাকে আমরা বিভিন্ন রকমের মেকানিক্যাল ওয়েদারিং হিসাবে পড়েছি, বা গ্রানাইট রকে যেমন এক্সফোলিয়েশন হয়। ফলে একটা বড় আকৃতির এইরকম শিলাখণ্ড ছিল, যে শিলাখণ্ডটা এইরকম ছোট ছোট কিছু শিলাখণ্ডে আবহবিকার প্রক্রিয়ার ফলে এরকম ছোট ছোট কিছু শিলাখণ্ডে পরিণত হলো। এবার এই ছোট ছোট শিলাখণ্ডে পরিণত হওয়ার সাথে সাথে এই রক্সে যে মিনারেল কম্পোনেন্ট ছিল সেগুলো এখানে যুক্ত হচ্ছে, তাহলে এই মিনারেল কম্পোনেন্ট এখানে থাকছে। এছাড়া কিছু অর্গানিক ম্যাটার থাকছে, দ্যাট মে বি ডিকেড, অর্থাৎ মৃতপ্রায় হতে পারে, যেগুলো মারা গেছে, ক্ষয়প্রাপ্ত সেটা হতে পারে, ডিকম্পোজ হতে পারে, এবং লাইফলি হতে পারে। অর্থাৎ এই রক্সের মধ্যে আমি তোমাদের দেখিয়েছি বায়োলজিক্যাল ওয়েদারিং এর সময়তে যে বিভিন্ন ধরনের প্রাণী শিলা মধ্যস্থিত অংশে থাকে। এই যে বিভিন্ন রকমের প্রাণী শিলা মধ্যস্থ অংশে থাকে, এখানে তাদের কথা বলা হচ্ছে। বিভিন্ন রকমের প্রাণী যারা শিলা মধ্যস্থ অংশে অবস্থান করে তাদের কথা বলা হচ্ছে। মৃত্তিকাস্থিত এয়ার থাকে, অর্থাৎ মৃত্তিকার মধ্যে যে পোর স্পেস থাকে, এই পোর স্পেসগুলিতে বায়ু থাকে। মৃত্তিকাস্থিত বায়ু থাকে বলেই যারা মাটির নিচে বসতি স্থাপন করে থাকে, অর্থাৎ বিভিন্ন পোকামাকড়, ঠিক তাদের বায়ু সঞ্চালন হয়। ইনফ্যাক্ট তোমরা দেখবে একটা বিষয় আমি বলি, যে দীর্ঘ যারা গাছ গাছলি চাষ টাস করো আর কি, আই মিন বাড়িতে টবের মাধ্যমে যাদের একটু গার্ডেনিং এর হবি আছে, তারা বলবে এটা ঠিক কিনা, যে আমরা যখন গাছে দীর্ঘকাল সময় ধরে জল দিই, কি করি আমরা, মাটিটা খুব টাইট হয়ে যায়, একটু মাটিটাকে আলগা করে দেওয়া বলা, মাটিটাকে একটুখানি আলগা করে দিতে বলা হয়, যাতে এয়ার সার্কুলেশন ভালো হয়। গাছের গোড়া থেকে একটুখানি কোনো ধারালো কিছু নিয়ে মাটিটাকে খুবলে দেওয়া, বাংলাতে যেটাকে বলা হয়, সেই টাইপের একটা অ্যাক্টিভ না। মালচিং জিনিসটা আলাদা অঞ্জনা, মালচিং জিনিসটা আমি আসছি পরে, সেটা আমরা করে থাকি। তার ফলে কি হয়, মাটিটা আলগা হয়, অর্থাৎ বায়ু সঞ্চালন ভালো হয়। আর সয়েল ওয়াটার কি? সয়েল ওয়াটার হচ্ছে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা, অর্থাৎ মৃত্তিকার নিজস্ব একটা জল ধারণ ক্ষমতা থাকে। কিছু মৃত্তিকার ক্ষেত্রে দেখবো যে জল ধারণ ক্ষমতা খুব বেশি, যে মাটি একেবারে আমরা চটচটে অবস্থায় দেখতে পাই, যেমন এঁটেল মাটি এরকম হয়। আবার কিছু মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব কম, সেক্ষেত্রে আমরা এই ড্রাই কন্ডিশন দেখতে পাবো। কেমন? যে জল ধরে রাখতেই পারছে না, এরকম ড্রাই অবস্থায় আমরা মৃত্তিকাকে দেখতে পাচ্ছি। ঠিক এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে মৃত্তিকা তৈরির যে ফ্যাক্টরগুলোর কথা আমি বলছিলাম, অর্থাৎ মৃত্তিকা তৈরি হতে গেলে
মৃত্তিকা তৈরি হতে গেলে যে যে কম্পোনেন্ট গুলো লাগে, কম্পোনেন্ট মানে কন্ট্রোলিং ফ্যাক্টর, তারা কারা কারা, তাদেরকে আমরা লিখতে পারি এই রকম ভাবে যে সয়েল ইজ দ্য ফাংশন অফ ClO, R, P এবং T। মৃত্তিকার উপাদান হিসাবে আমরা এরকম ভাবে লিখতে পারি। হ্যাঁ ফিরদৌসী, মালচিং মাটিতে ময়েশ্চার ধরে রাখার একটা প্রসেস আমরা বলে থাকি, একদম ঠিক কথা। যাই হোক, আমরা সেই জায়গাতে পরবর্তীতে আসবো আলোচনার সাপেক্ষে। আপাতত আমরা যেটা পড়বো যে সয়েল ইজ দ্য ফাংশন অফ ClO, R, PT, অর্থাৎ ক্লাইমেট, অর্গানিক মেটেরিয়াল, রিলিফ, পেরেন্ট মেটেরিয়াল এবং টাইম। দেখো প্রথম আমরা বলবো ক্লাইমেটের কথা। তাহলে আমরা ক্লাইমেটের ভিত্তিতে বা আমরা যখন ক্লাইমেটের কথা বলছি, মূলত ক্লাইমেটের ক্ষেত্রে এখানে দুটো উপাদানের কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে টেম্পারেচার, কোনো জায়গার টেম্পারেচারের চরিত্র কেমন তার উপর নির্ধারণ করে মাটি তৈরি হয়, এবং কোনো জায়গার রেনফল এবং কোনো অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কেমন তার উপর নির্ধারণ করে মাটি তৈরি হয়। তাহলে আমরা যদি দেখি যে কোনো জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ এবং এবং টেম্পারেচারের পরিমাণ কেমন, যে জায়গাতে যদি আমরা দেখি উষ্ণতার পরিমাণ প্রচন্ড বেশি, তাহলে সেই জায়গাতে আমরা সাধারণত কি দেখতে পাবো, সেই জায়গাতে বায়োলজিক্যাল ওয়েদারিং এবং মেকানিক্যাল ওয়েদারিং এর পরিমাণ বেশি। আবার যে জায়গাতে উষ্ণতা কম সেখানে কিন্তু এই ধরনের ওয়েদারিং এর পরিমাণ কম হয়। ফলে মাটি তৈরির প্রথম যে সূচনা সেটা একরকম হয়। আমরা যদি দেখি মরু অঞ্চলের মৃত্তিকা, সেখানে টেম্পারেচারের পরিমাণ অনেকটা বেশি। আবার আমরা যদি দেখি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, সেখানে কিন্তু অন্য ধরনের মৃত্তিকা দেখা যায়। আমরা মরু অঞ্চলে সিরোজেম টাইপের মৃত্তিকা দেখতে পেতে পারি, আবার যেখানে অতিরিক্ত শীতল অঞ্চল সেই জায়গাতে পর্জল টাইপের মৃত্তিকা দেখতে পাবো। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, যে অঞ্চলের উষ্ণতা যেমন সেই অঞ্চলে মৃত্তিকার চরিত্র তেমন নির্ধারিত হয়। কারণ উষ্ণতার সাথে সাথে আমরা আবার বৃষ্টিপাতের পরিমাণটাকেও দেখব। যদি এমন হয় যে জায়গাতে উষ্ণতা প্রচন্ড বেশি আছে আবার তার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট বেশি আছে, সেই জায়গাতে কিন্তু আমরা কখনোই আমরা ল্যাটেরাইট মাটি ছাড়া দেখতে পাবো না। কারণ এই ল্যাটেরাইট মাটি তৈরি হতে গেলে প্রচন্ড পরিমাণে উষ্ণতার প্রয়োজন হয় এবং তার সাথে সাথে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত যদি থাকে সেই জায়গাতে একটা প্রক্রিয়া হয়, যে প্রক্রিয়াকে আমরা ল্যাটেরাইজেশন বলে থাকি, এবং লিচিং বলে একটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়। আমরা আসবো লিচিং পদ্ধতিতে। সেই লিচিং পদ্ধতির মাধ্যমে ল্যাটেরাইট মাটি তৈরি হয়। আবার দেখা যায় যে জায়গাতে মডারেট উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি, সেই জায়গাতে আমরা অ্যালুভিয়াল সয়েল পেতে পারি। যে জায়গাতে উষ্ণতার পরিমাণ কম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই জায়গাতে আমরা পর্জল জল পেতে পারি। ঠিক আছে, এই ধরনের চরিত্রগত পার্থক্য দেখা যায়। এর সাথে সাথে এই যে রেনফলের কথা আমি বলছি, এই যে রেনফল নামক উপাদানটি, এর ক্ষেত্রে আবার দেখা যায় যে কোনো পার্টিকুলার অংশে, এই পৃথিবী পৃষ্ঠে কোনো পার্টিকুলার অংশে মাটি তৈরির জন্য যদি রেনফল কোনো জায়গাতে ভালো হয়, কেমন, যদি রেনফল কোনো পার্টিকুলার জায়গাতে ভালো হয়, তাহলে কি হবে, সেই জায়গায় যে মাটির গভীরতা, অর্থাৎ এই যদি একটা অঞ্চল হয়, খুব ভালো করে বুঝবে, কোনো অঞ্চলে স্লোপ রিজিয়ান আছে, এবার বৃষ্টিপাত হলো, মাটিতে পেনিট্রেট করছে, রেনফলের ফলে জল দাঁড়াচ্ছে এবং মাটিতে পেনিট্রেট করছে। যদি এমনটা হয় তাহলে সেই অংশের মাটি কিন্তু যথেষ্ট গভীর হবে, সেই অংশের মাটির মধ্যে আমরা গভীরতা পাবো, সেই অংশের মাটির মধ্যে একটা ভালো গঠন দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যদি কোনো জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটা কম হয়, অর্থাৎ মাটি যদি ভূ অভ্যন্তরে মাটির ভিতর প্রবেশ করতে না পারে, তাহলে মাটির যে গভীরতা সেটা তৈরি হবে না, মাটি ভালো করে তৈরি হতে পারবে, ডেভেলপ করতে পারবে না, এই একটা কথা আমরা বলতে পারি। এর সাথে সাথে আমরা দেখব যে ক্লাইমেটের পর অর্গানিক মেটেরিয়ালের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো জায়গার মাটিতে যদি আমরা দেখি যে বিভিন্ন ধরনের জৈব উপাদান তার অবস্থিতি, জৈব, হ্যাঁ মানালি ডিকেটটা, জৈব উপাদান তার অবস্থিতি কেমন, অর্থাৎ মাটি তৈরির সময়তে যদি জৈব উপাদান বেশি পরিমাণে অ্যাডেড হয়, তাহলে সেই মাটিতে হিউমাস ফর্মেশন ভালো হবে। যদি কম হয় তাহলে সেই মাটিতে হিউমাস ফর্মেশন ভালো হবে না। আমরা যদি দেখি যে কোনো পার্টিকুলার মাটির ক্ষেত্রে বায়োটিক এলিমেন্ট একদমই নেই, যেমন মরু অঞ্চলের মাটিতে আমরা দেখতে পাই, তাহলে সেই অঞ্চলের মাটিতে আমরা কিন্তু হিউমাস দেখতে পাই না। তোমরা নিজেরা চিন্তা করে দেখবে যে আমি যে যে কথাগুলো বলছি, মরু অঞ্চলের মাটিতে হিউমাস দেখা যায় না। আবার যে অংশে সম্পূর্ণভাবে দীর্ঘকাল সময় ধরে এই যে জৈব উপাদান তারা স্থির অবস্থায় থাকতে পারে, সেই জায়গার মাটিতে কিন্তু আমরা জৈব উপাদান ভালো পরিমাণে পাই।
পার্বত্য অঞ্চলের মৃত্তিকাতে আমরা জৈব উপাদানের পরিমাণ ভালো দেখতে পাই, হিউমাসের পরিমাণ ভালো দেখতে পাই, কারণ খুব তাড়াতাড়ি ডিকেড হয়ে যায় না, খুব তাড়াতাড়ি তারা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় না। কেন? কারণ উষ্ণতা যেহেতু কম থাকে, তাদের পচন বা বিভিন্ন রকম ভাবে যে জৈব কার্যকলাপ বা যেটাকে আমরা ডিকম্পোজিশন বলি, সেটা তুলনামূলক কম হয়। এই কারণেই তো খাবার গরমকালেতে ফ্রিজে রাখলে পচে যায় না, বাইরে রাখলে পচে যায়, কারণ যখন টেম্পারেচার কম থাকে তখন তার ভিতরে যে বিয়োজন প্রক্রিয়া, এই বিয়োজন প্রক্রিয়াটা কার্যকর হয় না। ফলে যদি অর্গানিক মেটেরিয়াল যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ গাছপালা আছে, গাছের পাতা পড়ছে, ঠিক আছে, ছোট ছোট প্রাণীদের অবস্থান আছে, সেক্ষেত্রে আমরা অর্গানিক মেটেরিয়ালের পরিমাণ বেশি পাবো। অন্যদিকে রিলিফ, রিলিফ মানে কি, কোনো জায়গাতে আমরা কি অবস্থায় ভূমি দেখতে পাচ্ছ, অর্থাৎ ভূমির ঢাল কেমন, এটার কথা এখানে মেনলি উল্লেখ করা হচ্ছে। দেখো আমি যেটা আগে উল্লেখ করছিলাম যে ভূমির ঢাল অনুসারে কিন্তু আমরা মৃত্তিকার গঠন দেখতে পাবো। কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যদি ভূমির ঢাল থাকে, সেই অংশে মৃত্তিকার যেমন চরিত্র হবে, কোনো একটা পার্টিকুলার অংশে যদি ভূমি পুরোপুরি অবনমিত থাকে, অর্থাৎ বেসিন টাইপের থাকে, সেই অংশে যেমন মৃত্তিকা হবে, বা কোনো একটা পার্টিকুলার অংশে যদি আমরা দেখি যে ভূমির ঢাল একদমই নেই, সেই অংশে মৃত্তিকার চরিত্র কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যেটা তোমরা এখানে দেখতে পাবে। ধরো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে দেখো, এই যে ঢালযুক্ত অঞ্চল, এই জায়গাতে একরকম মৃত্তিকা পাবো। আবার এই যে বেসিন যুক্ত অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ, এই মাঝখানের অংশটা তো বেসিন যুক্ত অঞ্চল, এই এই জায়গাটা, এই জায়গায় ভূমির একরকম চরিত্র হবে। আবার যদি আমরা রিলিফ অনুযায়ী দেখি যে এটা কোনো কোস্টাল রিজনের কাছাকাছি অংশ, তাহলে কোস্টাল রিজনের কাছাকাছি অংশে কিন্তু আমরা আবার দেখতে পাবো কি, কোস্টাল রিজনের কাছাকাছি অংশে আমরা দেখতে পাবো যে জল দীর্ঘকাল সময় ধরে কি হচ্ছে না, কোস্টাল রিজনের কাছাকাছি অংশে জল দীর্ঘকাল সময় ধরে ওই পার্টিকুলার অঞ্চলটাকে ভিজিয়ে দিচ্ছে। ফলে আমরা বলতে পারি যে কোস্টাল রিজিয়ন যদি হয়, সেই জায়গায় মৃত্তিকার চরিত্র আবার আলাদা হবে। অর্থাৎ জলের পরিমাণের ওপর এবং রিলিফের ওপর নির্ভর করে মৃত্তিকার রাসায়নিক চরিত্র নির্ভর করে, এবং এই রাসায়নিক চরিত্রকে নির্ভর করতে সাহায্য করে তার রিলিফ ফিচার। শুধু তাই নয়, এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, যে ঢালের, আমরা যদি স্লোপের কথা বলি, স্লোপ, যে কোনো কিছু স্লোপের দুটো বিষয় হয়। কেমন? এক মিনিট দাঁড়া, এটাকে আমি একটুখানি মুছে নিই। যে কোনো স্লোপের দুটো বিষয় হয়, একটা হচ্ছে আসপেক্ট আর একটা হচ্ছে দিক, মানে ওরিয়েন্টেশন, এবং একটা হচ্ছে স্টিপনেস। ঠিক এই দুটো বিষয় আমরা মূলত দেখতে পাই। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো একটা স্লোপ খুব স্টিপ, খুব ঢালু, তাহলে সেই স্লোপের ক্ষেত্রে জল দাঁড়াতে পারবে না। এবং আমি যেটা দেখাচ্ছিলাম বৃষ্টিপাতের জন্য, যে যদি জল দাঁড়াতে না পারে, তাহলে সেই জায়গাতে মাটির প্রোফাইল গভীর হবে না, সেই জায়গাতে মাটির প্রোফাইল কখনো গভীর হবে না। অন্যদিকে যদি আমরা দেখি যে আসপেক্ট, অর্থাৎ ওই পার্টিকুলার যে স্লোপটার কথা আমি বলছি, এই স্লোপটা সূর্যের অভিমুখে না সূর্যের অভিমুখে নয়, যদি দেখো সূর্যের অভিমুখে হয়, তাহলে এই স্লোপেতে মানে অনুবাদ ঢাল যদি হয়, বৃষ্টিপাতের পরিমাণ ভালো হবে। আর যদি অনুবাদ ঢাল না হয় প্রতিবাদ ঢাল হয়, তাহলে কিন্তু বৃষ্টি ভালো হবে না। এই যে বিষয়টা, এটা ম্যাটার করে রিলিফ ফিচারের সাথে সাথে। তারপর আমরা দেখব প্রিফার পেরেন্ট মেটেরিয়াল। এই যে পেরেন্ট মেটেরিয়াল বা মাতৃ শিলাস্তর, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার মাটি যে ধরনের শিলাস্তর থেকে উৎপত্তি লাভ করছে, কোনো একটা পার্টিকুলার মাটি যে ধরনের শিলাস্তর থেকে উৎপত্তি লাভ করছে, তার উপর নির্ভর করে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ বারে বারে দিয়ে থাকি, যে তোমরা দোকান থেকে, বাজার থেকে একটা ওই বিট লবণের পাথরের মতো চাই নিয়ে আসলে, নিয়ে এসে সেটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করলে, তাহলে লবণের স্বাদ কি হবে? ওটা যদি মাটি হয়ে যায়, তাহলে মাটি মানে তুমি মিক্সার গ্রাইন্ডারে যেটা করলে সেটা তো ওয়েদারিং প্রসেস, তার প্রভাবে যে গুঁড়ো হয়ে গিয়ে মাটিটা তৈরি হচ্ছে, সেটা কেমন লবণিত থাকবে, তার টেস্ট তো বদলে যাবে না। ফলে বায়োটিক, ফলে পেরেন্ট মেটেরিয়াল, আমি যদি ব্যাসাল্ট পাই, তাহলে এই ব্যাসাল্ট রকের যা যা ক্যারেক্টার, এই মাটি থেকে যে ব্ল্যাক সয়েল তৈরি হবে, এই ব্ল্যাক সয়েলেও কিন্তু আমরা সেম ক্যারেক্টারিস্টিক পাবো। মূলত এই যে ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েল কেন হয়, ব্ল্যাক সয়েলের ব্ল্যাক কালার কেন হয়? কারণ এই ব্যাসাল্ট রকেতে একটা উপাদান থাকে, টাইটানিফেরাস ম্যাগনেটাইট।
টাইটানিফেরাস ম্যাগনেটাইট, এই যে উপাদান টাইটানিফেরাস ম্যাগনেটাইট উপাদান থাকে বলে আমরা মূলত তার রংটা কালো রঙের দেখতে পাই, ব্ল্যাক কালারের দেখতে পাই। এর আরেকটা উপাদান হচ্ছে টি ফর টাইম, অর্থাৎ টাইম মানে এই যে মৃত্তিকার এত পদ্ধতির কথা বলছি, এত রকম ভাবে মৃত্তিকা তৈরি হচ্ছে, এত কিছু, তাহলে এই বিষয়টাকে প্রকৃতিতে আনডিস্টার্বড কন্ডিশনে সয়েলের ফরমেশনটাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তাতে যেন কোনো রকমের ইন্টারাপশন না হয়। এমনটা যদি হয়, তাতে যেন কোনো রকমের ইন্টারাপশন না হয়, এমনটা যদি হয়, তাহলে পরে আমরা দেখতে পাবো কি, তাহলে পরে আমরা দেখতে পাবো টাইটানিফেরাস ম্যাগনেটাইট যেমন তৈরি হচ্ছে, বা অন্যান্য সয়েলের ক্ষেত্রে যেমন আমরা যদি আবার ল্যাটেরাইট সয়েল বলি, তাহলে তার যদি ডিস্টারবেন্স না হয়, তাহলে এই চরিত্রটা বজায় রাখতে পারবে, অর্থাৎ আনডিস্টার্ব কন্ডিশন থাকলে মৃত্তিকা ভালো তৈরি হবে। আচ্ছা খুশবু, আমি তোমার প্রশ্নে আসছি। এই হচ্ছে টোটাল কম্পোনেন্ট গুলো। এখন খুশবুর প্রশ্ন হচ্ছে, স্যার গঙ্গা রিভারের ধারে যে সয়েল গুলো ধসে পড়ে সেগুলো কেন হয়? দেখো খুশবু, সয়েল ধসে পড়ার পিছনে প্রধান কারণ হচ্ছে তার বাঁধন না থাকা। বেসিক্যালি কি হয়, মাটিকে বেঁধে রাখে গাছ, গাছের মূল মাটিকে বেঁধে রাখে। তুমি যদি কোনো একটা অঞ্চলের গাছ দেখো এবং সেই অঞ্চলের মাটি খোঁড়ো, সেটাখানে দেখতে পাবে যে গাছের যে মূল উপমূল তারা থাকে পুরো একদম সেই দড়ির মতো মাটিকে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে, বেঁধে থাকে। এখন যত গাছ কেটে ফেলা হয়, মাটি যখনই জল লাগে সেটা দ্রবীভূত হয়, তার স্ট্রেংথ নষ্ট হয়ে যায়। আর যদি তার গাছ না থাকে তার উপরে, ফলে তাকে বেঁধে রাখার মতো কেউ থাকে না, ফলে নদীর পাড় ভাঙনের যে বিষয়টা, সেটা কিন্তু নদীর স্রোতের উপর যেমন নির্ভর করে, জলের প্রাবল্যের উপর, জলের ভলিউমের উপর যেমন নির্ভর করে, তেমনি তার প্রোটেকশন বেল্টের উপরও নির্ভর করে। আজকে গঙ্গা নদীর পাড় ভাঙন এতটা হতো না যদি গঙ্গা নদীর ধার বরাবর প্রচন্ড পরিমাণে গাছ যেটা আগে ছিল সেটা দিয়ে রাখা হতো। আজকে গঙ্গা নদীর প্রবাহ তো নতুন করে হচ্ছে না, আজ থেকে 200 বছর আগেও গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, ফলে 200 বছর আগে কিন্তু অ্যাজ সাচ পাড় ভাঙন দেখা যায় না। ডেফিনেটলি গাছ যে কোনো জায়গায় লাগালে মৃত্তিকা ক্ষয় তুলনামূলক অনেকটা কম হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এবং শুধু তাই নয়, গঙ্গার পাড় ভাঙার পিছনে আরো একটা প্রপার কারণ হচ্ছে বর্তমান সময়তে স্লোপ ম্যানেজমেন্ট না মেনটেন করা এবং যেখানে সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়া। তার প্রভাবে কি হচ্ছে, মৃত্তিকার যে নিজস্ব চরিত্র আমরা সেটাকে বদলানোর চেষ্টা করছি। তার প্রভাবেও কিন্তু কি হয়, তার প্রভাবেও যখন জলের অতিরিক্ত চাপ আসে, সেই চাপটাকে নেওয়া পসিবল হয় না, ফলে এটা ভাঙন দেখা যায়। ঠিক খুশবু, বোঝা গেছে আশা করছি? মানালি, তোমার কাছে বোঝা গেছে আশা করছি? এই পর্যন্ত যা বললাম প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি বলো। এর পরবর্তী অংশে আমরা যাবো, যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো হয় এই প্রক্রিয়াগুলোকে আমরা যাব। একদম মানালি, একদমই তাই। ভেরি গুড, চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে কিছু বিষয় আলোচনা শুরু করবো। দেখো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে পেডোজেনেসিস। সো আমরা দুটো বিষয় এখানে আলোচনা করব পেডোজেনেসিস বলার আগে। একটা হচ্ছে পেডোলজি এবং আরেকটা হচ্ছে ইডাফোলজি। এগুলো একটুখানি খাতায় লিখে নেবে, এই পেডোলজি এবং ইডাফোলজি এই শব্দ দুটো খাতায় একটুখানি লিখে নেবে। সো পেডোলজি বিষয়টা কি, দেখো পেডোলজি হচ্ছে একটা সায়েন্স, যেটা কি করে, পেডোলজি হচ্ছে একটা সায়েন্স যেটা মূলত আমাদের এই যে পেডো, এই শব্দটা আসছে কোথা থেকে, পেডন থেকে। অ্যাকচুয়ালি পেডন শব্দের অর্থ কি, পেডন শব্দের অর্থ হচ্ছে কণা, পেডন শব্দের অর্থ হচ্ছে কণা, মৃত্তিকার কণা। ফলে মাটির উৎপত্তি সংক্রান্ত আলোচনা, আর লজি যখনই শব্দটা থাকবে এটা মনে রাখবে, এটা আসছে লোগোস নামক শব্দ থেকে বা লোজোস নামক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সাইন্টিফিক ডিসকাশন ওভার সামথিং। তাহলে পেডোলজি শব্দের অর্থ গিয়ে কি দাঁড়াচ্ছে, পেডোলজি শব্দের অর্থ গিয়ে দাঁড়াচ্ছে মৃত্তিকার উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞানসম্মতভাবে যে আলোচনা, তাকে বলা হচ্ছে পেডোলজি, বিজ্ঞানের সেই শাখাকে বলা হচ্ছে পেডোলজি। ঠিক সামগ্রিকভাবে কোনো মাটির উৎপত্তি সংক্রান্ত বিষয়। এবং তার সাথে সাথে আরেকটা আমি বলছি, ইডাফোলজি। দেখো এখানেও লজি শব্দটা আছে, তাহলে লজির ক্ষেত্রে এখানে আমরা সেম বিষয়টাকে রাখবো। ইডাফোলজি কি, ইডাফোলজি হচ্ছে, লেট সাপোজ কোনো একটা মাটি, পার্টিকুলার কোনো একটা মাটি, আমি এই মাটিটার উৎপত্তি, আমি ধরো এই মাটিটা বলছি ব্ল্যাক মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা,
এই মাটির উৎপত্তি কিভাবে হয়েছে, এই মাটির চরিত্র কি আছে না আছে, এইগুলো সংক্রান্ত আলোচনা হচ্ছে পেডোলজি। এবার আমি যখন এই মাটিতে কি ধরনের ক্রপস হবে, এই যে ব্ল্যাক সয়েলের কথা আমি বললাম, এই ব্ল্যাক সয়েলে আমি কোন ধরনের ক্রপস দেখতে পাবো, এই ব্ল্যাক সয়েলে কি ধরনের ক্রপসের চাষ হবে এবং সেই ক্রপসের সাথে এই মাটির যে সম্পর্ক সেটা কেমন, এই সংক্রান্ত যে আলোচনা করছি তাকে বলা হচ্ছে ইডাফোলজি। অর্থাৎ একটা হচ্ছে মৃত্তিকার উৎপত্তি সংক্রান্ত আলোচনা, আর একটা হচ্ছে ওই পার্টিকুলার মৃত্তিকাতে কি ধরনের ফসল উৎপন্ন হতে পারে সেই সংক্রান্ত আলোচনা, তাকে বলা হচ্ছে ইডাফোলজি। এই দুটো শব্দ ক্লিয়ার আছে, আশা রাখবো। ওকে তনবে নইসুস, চলো আগেরটা দেখে নেবে তাহলেই হবে। এবার দেখো আমরা আসবো পেডোজেনেসিস। তাহলে পেডোজেনেসিস কি? পেডোজেনেসিস হচ্ছে একটা পার্টিকুলার পদ্ধতি, একটা ন্যাচুরাল প্রসেস আমরা বলতে পারি সয়েল ফরমেশনের, অর্থাৎ মৃত্তিকা তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় পেডোজেনেসিস। প্রকৃতিগতভাবে মৃত্তিকা তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে পেডোজেনেসিস। এবং এই পেডোজেনেসিস হচ্ছে একটা পুরোপুরি সামগ্রিক প্রক্রিয়া, যেটা আবার অনেকগুলো সাব প্রসেস দ্বারা গঠিত। তাহলে পেডোজেনেসিস হচ্ছে অল দা প্রসেসেস রিলেটেড টু সয়েল ফরমেশন, তাই না? সমস্ত ধরনের পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে এবং এর মধ্যে কি কি যুক্ত আছে আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বলবো ওয়েদারিং। অলরেডি এই ওয়েদারিং এর যে কনসেপ্ট, এটা তোমাদের সাথে আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা একটা ক্লাস করেছি ওয়েদারিং কি হয়, ওয়েদারিং এর টাইপস কি কি হয়, এই কারণেই আগে থেকে বলে দেওয়া। বড় আকৃতির শিলাখণ্ড যখন ভেঙে ছোট আকৃতির শিলাখণ্ডে পরিণত হচ্ছে সেই পদ্ধতিকে আমরা ওয়েদারিং বলছি। এরপর আর যে যে পদ্ধতিগুলো আছে আমরা প্রত্যেকটা পদ্ধতি এরকম ভাবে আস্তে আস্তে আলোচনা করব। ঠিক, তাহলে ওয়েদারিং মিটলো। ওয়েদারিং এর সাথে সাথে আর কি পদ্ধতির কথা এখানে বলা হচ্ছে? আর একটা পদ্ধতির কথা বলা হচ্ছে হিউমিফিকেশন। অর্থাৎ হিউমিফিকেশন বিষয়টা কি? হিউমিফিকেশন বিষয়টা হচ্ছে, আমরা হিউমাস বলে থাকি মৃত্তিকার হিউমাস। সেটা কি? মৃত্তিকা স্থিত জৈব পদার্থ। মৃত্তিকার হিউমাস হচ্ছে মৃত্তিকা স্থিত জৈব পদার্থ। তাহলে এই যে মৃত্তিকার হিউমাস বা মৃত্তিকাস্থিত জৈব পদার্থ, এই জৈব পদার্থ মৃত্তিকাস্থিত জৈব পদার্থের যে উৎপত্তি বা জৈব পদার্থের যে অ্যাসিমিলেশন হয়, মৃত্তিকাস্থিত জৈব পদার্থ যে মৃত্তিকাতে আসে, কিভাবে আসে, মৃত্তিকাস্থিত জৈব পদার্থের সঞ্চয় কিভাবে হয়, কিভাবে মৃত্তিকাস্থিত জৈব পদার্থ একটার সাথে একটা সম্পর্কযুক্ত হয়, বা মৃত্তিকাতে জীবিত অবস্থায় থাকাকালীন প্রাণীরা যখন ডিকেড হয় তারা মৃত্তিকার জৈব চরিত্রের কি পরিবর্তন ঘটায়, এই সমস্ত বিষয়গুলো আমরা যে পদ্ধতির মাধ্যমে দেখতে পাই তাকে বলা হয় হিউমিফিকেশন। তার মানে হিউমাস কি? হিউমাস হচ্ছে, আমি যদি লিখি, এটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ একটি উপাদান। হিউমাস হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ একটি উপাদান। তাহলে এই যে জৈব পদার্থ সমৃদ্ধ উপাদানের কথা বলছি, সাবসিডিয়ারি প্রসেস মানে মানালি সাবসিডিয়ারি প্রসেস মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পেডোজেনেসিস হচ্ছে টোটাল একটা প্রসেস, সামগ্রিক প্রসেস হচ্ছে পেডোজেনেসিস। এবং এই যে পেডোজেনেসিস এর মধ্যে অনেকগুলো সাব প্রসেস আছে। অ্যাকচুয়ালি সাবসিডিয়ারি বলাটা ঠিক না, সাব প্রসেস মানে তার পুরো প্রসেসটা রান করাতে গেলে অনেক ছোট ছোট প্রসেস এখানে থাকছে। তার মধ্যে যেমন হচ্ছে হিউমিফিকেশন, অর্থাৎ হিউমাস তৈরির পদ্ধতি। এবং হিউমাস কি? জৈব পদার্থ সমৃদ্ধ যে উপাদানের কথা বলা হয় তাকে হিউমাস বলা হয়, তার নাম হচ্ছে হিউমাস, সেই বিষয়টা। ওকে, এর পরবর্তীতে আমরা লিচিং আলাদাভাবে দেখবো। আমরা একটা একটা করে এবার শুরু করব আলোচনা করতে যে কোন পদ্ধতিকে কি বলে। প্রথমে আমরা দেখবো ল্যাটেরাইজেশন, অর্থাৎ খুব সহজ ভাষায় আমরা ল্যাটেরাইট মাটি তৈরি দেখতে পাই। ল্যাটেরাইট মাটি বলে একটি মাটি আছে, আমরা জানি, আমরা পড়বো ভারতবর্ষের মাটির বিশ্লেষণে। এই ল্যাটেরাইট মাটি তৈরির যে পদ্ধতি, এই ল্যাটেরাইট মাটি তৈরির পদ্ধতিকে বলা হয় ল্যাটেরাইজেশন। মূলত ল্যাটেরাইট মাটি কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। কোথায় পাওয়া যায়? আমি আগেই বলেছি যে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি তাহলে হিউমিড এবং উষ্ণতার পরিমাণ বেশি, তাহলে হিউমিড ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল এনভায়রনমেন্টে আমরা এই ল্যাটেরাইট মৃত্তিকাকে মূলত দেখতে পাই। বেসিক্যালি কি হয়, এই জায়গাতে প্রচুর পরিমাণে উষ্ণতা থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলেতে
র্যাপিড ওয়েদারিং সংগঠিত হয়। এবং এই র্যাপিড ওয়েদারিং কার হবে? তাহলে ওই অংশে যে রক্স আছে সেই রক্সের র্যাপিড ওয়েদারিং হয়, এবং সেই র্যাপিড ওয়েদারিং এর ফলে কি হয়, খুব দ্রুত, লেট সাপোজ এই হচ্ছে আমার একটা রক ব্লক, এর উপরের অংশটা কিন্তু খুব দ্রুত অবিন্যস্ত হয়ে যায়, তাই তো? র্যাপিড ওয়েদারিং এর কারণে এর উপরের অংশটা খুব দ্রুত অবিন্যস্ত হয়ে যায়, আনকনসলিডেটেড হয়ে যায়, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাবে বৃষ্টি হলে জল কি করবে, মাটিতে প্রবেশ করে এরকম ভাবে। এখন এই মাটিতে যে প্রবেশ করে তারা অন্যান্য যে উপাদান থাকে, এই অন্যান্য উপাদানগুলিকে দ্রবীভূত করে নিয়ে মাটিতে প্রবেশ করে, এবং এর উপরের অংশে শুধুমাত্র দুটো উপাদান ছেড়ে রেখে আসে। তারা কারা? তারা হচ্ছে লোহা, লোহাকে দ্রবীভূত করতে পারে না, অ্যালুমিনিয়াম, এবং কিছু কিছু ক্ষেত্রে বক্সাইট। এই উপাদানগুলিকে তারা কিন্তু জলের সাথে মেশাতে পারে না, এবং তার প্রভাবে, যেহেতু জলের সাথে মেশাতে পারে না, তার প্রভাবে কি হয়, জলের সাথে মেশাতে না পারলে এটাকে মাটির নিচে তারা দ্রবীভূত অবস্থায় নিয়ে আসতে পারে না। এখন এই ওপরের অংশে তাহলে এই লোহা, অ্যালুমিনিয়াম বা বক্সাইট এগুলো থেকে যায়, এবং দীর্ঘকাল সময় ধরে আবার যখন রোদ হয়, অতিরিক্ত পরিমাণ টেম্পারেচার তাহলে সেখানে অ্যাক্টিভেটেড হয়, অতিরিক্ত পরিমাণ টেম্পারেচার যখন অ্যাক্টিভেটেড হয়, ফলে এই জায়গাতে এই যে লোহা আছে, লোহা থাকলে তার বর্ণ কি হবে, লোহা থাকলে তার বর্ণ লাল বর্ণের হবে, এবং লাল বর্ণ সমৃদ্ধ মাটি তৈরি হয়, যাকে বলা হয় ল্যাটেরাইট মাটি। বেসিক্যালি ল্যাটেরাইট মাটি লাল বর্ণেরই হয়, ঠিক? এবং এই যে পদ্ধতিটা আমি বললাম যে উপাদান নিচে চলে আসছে, এই পদ্ধতিটাকে বলা হয় লিচিং পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে লিচিং পদ্ধতি। এটাও অনেক সময় প্রশ্নে জিজ্ঞাসা করে যে লিচিং পদ্ধতি অ্যাকচুয়ালি কি, এটাও অনেক সময় জিজ্ঞাসা করে থাকতে পারে, তাই বলে দেওয়া আর কি। তাহলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়াটা বোঝা গেল। মানালি একদমই তাই, বৃষ্টিপাত এবং তোমার উষ্ণতাও যেহেতু বেশি থাকে। দেখো ওয়েদারিং, তুমি যদি ফিজিক্যাল ওয়েদারিং বা যেটাকে আমরা মেকানিক্যাল ওয়েদারিং বলে থাকি তার পদ্ধতিকে তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে এখানে মূলত দুটো কম্পোনেন্ট বিশালভাবে কার্যকরী। তারা কারা কারা? এই দুটো কম্পোনেন্ট কি কি? একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত, আর একটা হচ্ছে টেম্পারেচার। মূলত এই দুটো পদ্ধতির কার্যকলাপের প্রভাবেই কিন্তু এই মেকানিক্যাল ওয়েদারিংটা দেখা যায়, তাই না? ফলে এই জায়গাতে তারাই কিন্তু কার্যকর থাকছে। নেক্সট আমরা যেটা দেখবো ল্যাটেরাইজেশনের পর, সেটা হচ্ছে ক্যালসিফিকেশন। ল্যাটেরাইজেশনের পর আমরা পড়বো ক্যালসিফিকেশন। মূলত ক্যালসিফিকেশন কি? দেখো ক্যালসিফিকেশন হচ্ছে, এটা মনে রাখবে, কিছু কিছু মাটি আছে যে মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, যে মাটিতে ক্যালসিয়াম কার্বনেট বেশি পরিমাণে থাকে। ইন্ডিয়ার কোন জায়গাতে আমরা এটা দেখতে পাবো? দক্ষিণাত্য মালভূমিতে আমরা ভালো রকম এটা দেখতে পাবো। আমি যখন আগামী দিনে পড়াবো, আমরা যখন আগামী দিনে এটা নিয়ে আলোচনা করব তখন আরো ভালোভাবে ডিস্ট্রিবিউশনটা বলবো, আজকে আমি বলছি না, আজকে শুধু পদ্ধতিগুলো সম্বন্ধে জানো। ফলে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত অংশ মাটিতে চলে আসছে, তখন ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। কখন হয় এটা? যখন ইভাপোট্রান্সপিরেশন এক্সিডস প্রেসিপিটেশন। অর্থাৎ ইভাপোট্রান্সপিরেশন মানে কি? বাষ্পীয় প্রচ্ছেদন। যখন বাষ্পীয় প্রচ্ছেদনের পরিমাণ অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কার থেকে? প্রেসিপিটেশনের থেকে, তখন কি হয়? আপওয়ার্ড মুভমেন্ট অফ ডিজলভ অ্যালকালাইন সল্ট ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ এই অংশে গ্রাউন্ড ওয়াটারে যে অ্যালকালাইন সল্টস আছে বিভিন্ন ধরনের, এই সল্টস গুলো ক্রমশ উপরের দিকে উঠে আসে। কি করে উপরের দিকে উঠে আসে? প্রেসিপিটেশন যদি কম হয় তাহলে জলের অনুপ্রবেশ এই মাটিতে কম হবে, কিন্তু ইভাপোট্রান্সপিরেশনের পরিমাণ যদি তুলনামূলক অনেকটা বেশি হয়, ইভাপোট্রান্সপিরেশন বেশি হওয়ার সাথে সাথে অতিরিক্ত পরিমাণ জল কিন্তু বাষ্পীভূত হয়ে মাটি থেকে চলে যাচ্ছে। এখন মাটি থেকে চলে যাওয়ার সাথে সাথে এই যে নিচের ভৌম জল, এই ভৌম জলেতে কি আছে? অ্যালকালাইন সল্টস মিশ্রিত আছে, তারা ক্রমশ ওপর দিকে উঠে আসছে এবং জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সল্টস, এই অ্যালকালাইন সল্টস, এটা তো পড়ে থাকছে। এই অ্যালকালাইন সল্টস তো মৃত্তিকার উপরে কেলাস হিসাবে, বা তোমরা নিশ্চয়ই কেলাস বোঝো, স্ফটিক বা কেলাস, লবণের কেলাস হিসাবে পড়ে থাকছে। ক্লিয়ার? তাহলে এই লবণের কেলাস হিসাবে পড়ে থাকছে যখন, মূলত কোথায় আমরা এটা দেখতে পাই? সেমি এরিড এনভায়রনমেন্টে। কারণ সেমি এরিড এনভায়রনমেন্ট না হলে
বৃষ্টিপাত কখনো এতটা কম হবে না। সেমি এরিড এনভায়রনমেন্ট না হলে বৃষ্টিপাত এতটা কম হবে না, এবং বৃষ্টিপাত কম হওয়ার জন্যই কিন্তু এই ক্যালসিফিকেশনের যে প্রসেস এটা দেখা যাচ্ছে। এবং এই জায়গাতে কেলাস মানে হচ্ছে একটা গঠন, কেলাস মানে হচ্ছে একটা স্ফটিক গঠন। আমি দেখাচ্ছি, ষড়ভুজাকার একটা গঠন আমরা বলতে পারি এরকম। একটা ষড়ভুজাকার গঠন, যেটা ইংরেজিতে আমরা ক্রিস্টাল বলে থাকি। এইটা এরকম দেখতে হয় মোটামুটি, ঠিক আছে। এই ক্রিস্টাল যে বিষয়টা, ক্রিস্টাল ফর্মেশন হয়, লবণের ক্রিস্টাল, সেটা মাটির ওপর পড়ে থেকে আমরা দেখতে পাই অ্যাজ ক্যালসিফিকেশন। মূলত এটা আমরা কোথায়, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত মাটি আমরা কোথায় দেখতে পাবো? এই সেমি এরিড এনভায়রনমেন্টে দেখতে পাবো। এবং এটা মূলত হার্ড লেয়ার যুক্ত হয়, প্রচন্ড কঠিন হয়। যেমন ধরো আমরা রাজস্থান অঞ্চলে এই যে মার্বেল দেখি, মার্বেল কেন দেখতে পাই? ক্যালসিয়াম কার্বনেট যুক্ত অংশ থাকে বলে। আমরা মার্বেল হিসাব মতো ক্যালসিয়াম কার্বনেটের তো একটা উপাদান। ভালো করে ব্যাপারটাকে বোঝো। আমরা যখন মার্বেলের কথা বলি, রাজস্থানের মারখানা মার্বেলের কথা বলি, এবং দেখবে ওই জায়গাতে আমরা খনিজ হিসাবে পাই একদম স্বর্ণাভ, ডেফিনেটলি হবে। রান অফ কাচের ইস্টার্ন সাইডে, গুজরাটে, রাজস্থানে আমরা এই সমস্ত জায়গাগুলোতে ক্যালসিফিকেশন দেখতে পাই। ওকে, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে পর্জলাইজেশন। এই যে পর্জলাইজেশন, কোন কেপগুলো মানালি বলতে হবে, মানে সমস্ত কেবে নাও হতে পারে। এই যে পর্জলাইজেশন, এটা হচ্ছে পর্জল মাটি আমরা যেটাকে বলে থাকি। পর্জল মাটি তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে পর্জলাইজেশন মূলত। তাহলে পর্জলাইজেশন আমরা কোন জায়গায় দেখতে পাই? কুল এবং ময়েস্ট ক্লাইমেট। আমি বললাম না যে ক্লাইমেট, ক্লাইমেট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং ক্লাইমেটের ক্যারেক্টারিস্টিক কত রকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখো। টেম্পারেচার কম অথচ বৃষ্টিপাত বেশি, অর্থাৎ পুরোপুরি পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, এটা আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং এই জায়গাতে আমরা পর্জল মাটি তৈরি দেখতে পাই। মূলত এই জায়গাতে পর্জল মাটি কিভাবে তৈরি হয়? পর্জল মাটি এই জায়গাতে যে ক্লে মিনারেল গুলো থাকে, অর্থাৎ রকের যে ক্লে মিনারেল, বা যেটাকে ক্লে মানে হচ্ছে কাদা, কাদামাটিগত উপাদান আমরা যাকে বলে থাকি, এই কাদামাটিগত উপাদানগুলিকে কি করে? কাদামাটিগত উপাদানগুলিকে সম্পূর্ণভাবে এরা ছোট ছোট পার্টে ভেঙে ফেলে পর্জল মাটি তৈরি করে। সিম্পলি এইটুখানি মনে রাখো। এবং এটা কোন জায়গাতে দেখা যায়? যেখানে শীতলতার পরিমাণ তুলনামূলক কম। কারণ এই মাটিতে, পর্জল মাটিতে আমরা আবার দেখতে পাবো যে বায়োটিক এলিমেন্ট, যেটা আমি বলছি, এই বায়োটিক এলিমেন্ট কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় থাকে, বায়োটিক এলিমেন্ট যথেষ্ট ভালো অবস্থায় দেখা যায়। ওকে, সেই কারণে। তারপর আমরা পড়বো গ্লেইং। মূলত গ্লেইং যে পদ্ধতি, একে আমরা গ্লেইজেশনও বলতে পারি। এই ধরনের মাটি খুব একটা ভারতবর্ষে দেখা যায় না, গ্লেইজেশনও বলা হয়। এটা কি? মূলত মনে রাখবে যে মাটির মধ্যে যদি অ্যানেরোবিক পরিস্থিতি তৈরি হয়, অ্যানেরোবিক পরিস্থিতি মানে কি? আমি আগেই বলেছি যে মৃত্তিকাস্থিত বায়ু আছে, মৃত্তিকার বায়ু বলে একটা বিষয়বস্তু আছে। মৃত্তিকার বায়ু কি করে? মৃত্তিকাস্থিত বায়ু কি করে? ইংলিশ চ্যানেলের পাশে পাহাড়গুলোতে ক্যালসিয়াম কার্বনেট দেখা যায়, তো ডেফিনেটলি হবে, অবশ্যই হবে। মৃত্তিকার বায়ু, এই মৃত্তিকার বায়ু যদি চলাচল না হতে পারে, তাহলে মৃত্তিকাতে কি হয়? মৃত্তিকার চরিত্র খারাপ হয়। ঠিক, কেননা মৃত্তিকার বায়ু চলাচল না হলে মৃত্তিকাস্থিত জীব যারা, তারা বেঁচে থাকতে পারে না। এবং মৃত্তিকাস্থিত জীব যদি বেঁচে থাকতে না পারে, তাহলে কি ক্ষতি হবে? তাহলে মৃত্তিকাস্থিত জীব না বেঁচে থাকতে পারলে দেখতে পাবো যে মৃত্তিকার যে চরিত্র, সেই চরিত্র ক্রমশ নষ্ট হচ্ছে, অর্থাৎ অ্যানারোবিক মানে ইনফার্টাইল হয়ে যাবে। মৃত্তিকার উর্বরতা, এই উর্বরতার পরিমাণ কি হবে? তাহলে উর্বরতার পরিমাণ কমে যাবে। এবং এটা কেন হয়? কোনো জায়গাতে যদি ওয়াটার লগিং হয়, অর্থাৎ মৃত্তিকার জল যদি, সরি, মৃত্তিকার ওপরের জল
যদি সাবমার্জ কন্ডিশনে থাকে মূলত আমরা গ্লেইং দেখতে পাই, এবং এর প্রভাবে গ্লে মৃত্তিকা বা পিট মৃত্তিকা আমরা দেখতে পাই তৈরি হতে পারে। যেমন এই পিট মৃত্তিকা দেখা যায় মূলত স্যাঁতস্যাঁতে অঞ্চলগুলোতে। কেরলে আমরা কিছুটা পিট মৃত্তিকা দেখতে পাবো, উত্তরাখণ্ডে আমরা কিছুটা পিট মৃত্তিকা দেখতে পাবো। আরেকটা পদ্ধতি হচ্ছে স্যালিনাইজেশন। মূলত এই যে স্যালিনাইজেশন কি, আমরা যেমন আগেরটাতে দেখলাম যে জল জমে গিয়ে কি হচ্ছে, জল জমে গিয়ে বায়ু চলাচল তুলনামূলক কম হচ্ছিল, তাই না? এই গ্লেইং পদ্ধতিতে বায়ু চলাচল বা গ্লেইজেশন পদ্ধতিতে বায়ু চলাচল কম হচ্ছিল। এবার এই যে স্যালিনাইজেশন, এখানে আমরা দেখতে পাবো সল্টের অ্যাকিউমুলেশন হতে। অর্থাৎ দীর্ঘকাল সময় ধরে যদি মৃত্তিকা জল দাঁড়িয়ে থাকে, মৃত্তিকাতে যদি দীর্ঘকাল সময় ধরে ওয়াটার স্ট্যাগন্যান্ট কন্ডিশনে থাকে, তাহলে কি হয়? তাহলে মৃত্তিকার লবণতার পরিমাণ বেড়ে যায়। তাহলে মৃত্তিকার লবণতার পরিমাণ বেড়ে যায়, এবং যখনই মৃত্তিকার লবণতার পরিমাণ বাড়ে মূলত আমরা দেখতে পাই মৃত্তিকার যে উর্বরতা শক্তি সেটা নষ্ট হয়ে যায়। তবে দেখো, লবণতা আবার দুটো ভাবে হয়। একটা লবণতা হয় জল বেশি হওয়ার কারণে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, জল বেশি হওয়ার কারণে হতে পারে। আর একটা হতে পারে জল না থাকলে। একদম বাংলাতে আমি লিখে দিচ্ছি, জল না থাকলে হতে পারে। কেন জল না থাকলে হতে পারে? মূলত এরিড এবং সেমি এরিড অঞ্চলে দেখা যায়, আমরা সেখানে কি দেখলাম, যে যদি প্রচুর পরিমাণে ইভাপো ট্রান্সপিরেশন হয়, সেখানে তো বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, কিন্তু যদি প্রচুর পরিমাণে ইভাপো ট্রান্সপিরেশন হয় তাহলে কি হবে? প্রচুর পরিমাণে ইভাপো ট্রান্সপিরেশন হলে ভৌম জল যেটা, সেটা ক্রমশ ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে ওপরের দিকে উঠে আসছে। এখন ওপর দিকে উঠে এলে আমরা যেমন দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল, তাহলে এই জায়গাতে জলে মিশে থাকা সল্ট ক্রিস্টাল, এই জলে মিশে থাকা সল্ট ক্রিস্টাল এরা তো আর বাষ্পীভূত হতে পারে না, এরা মৃত্তিকার ওপরের স্তরে এসে সঞ্চিত হয়। বাষ্পীভূত হয় কোনটা? বাষ্পীভূত হয় জল, বাষ্পীভূত হয় ওয়াটার। কেমন? বাষ্পীভূত হয় ওয়াটার। ফলে যেটা দেখা যায় যে মৃত্তিকার উপরের স্তরে একটা লবণের স্তর পড়ে গেছে। এই যে পদ্ধতিটা, এটাকে আমরা স্যালিনাইজেশন বলে থাকি। এবং এই রান অফ কাচ রিজিয়ন বা আমাদের যে রাজস্থান অঞ্চল, সেখানে এই ধরনের অবস্থা আমরা দেখতে পাই। ঠিক এই মোটামুটি পদ্ধতিগুলো যেগুলো আমাদের বোঝা দরকার, যেগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহারে পাবো, সেগুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সয়েলের টেক্সচার এবং সয়েলের স্ট্রাকচার। এই দুটো গুরুত্বপূর্ণ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ সয়েল কিভাবে তৈরি হয়? সয়েলের মাধ্যমে, মানে সয়েল তৈরি হয় ওয়েদারিং এর মাধ্যমে। এবং ওয়েদারিং কি দেয়? একটা রক ফ্র্যাগমেন্ট আমাদেরকে দেয়। এখন এই যে রক ফ্র্যাগমেন্ট, তাহলে এই রক ফ্র্যাগমেন্টের সাইজ কেমন? এগুলো তো একটা পার্টিকেল, এগুলো তো পার্টিকেল হিসাবে থাকে। এই পার্টিকেলের সাইজ কেমন, তাকে বলা হয় সয়েলের টেক্সচার। যদি পার্টিকেল সাইজ অনেক বড় হয় তখন তাকে আমরা কি বলি? যদি পার্টিকেল সাইজ অনেক বড় হয় তখন তাকে আমরা বলি কোর্স টেক্সচার। তাকে আমরা বলি কোর্স টেক্সচার। আর যদি এই পার্টিকেল সাইজ খুব ছোট হয়, একদম মিহি, মানে পাউডারের মতো, পাউডার, যে পাউডার আমরা গায়ে মাখার জন্য ব্যবহার করি, লাইক সেই পাউডার হয়, তখন তাকে বলা হয় অ্যাজ ফাইন টেক্সচার বা লাইট টেক্সচার। আর এই কোর্স টেক্সচারকে বলা হয় ডার্ক টেক্সচার। টেক্সচারের এই দুটো ক্যাটেগরি আমরা দেখতে পাই। মূলত কিছুই না, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটাকে দেখো, এই যে ছবিটা, এটা খুব মিহি দানাযুক্ত, মানে একদম ধুলোর মতো অবস্থা। এরকম ভাবে হাত দিলে তুমি বুঝতে পারবে টেক্সচারটা। আমাদের গ্রাজুয়েশনে হাতে এরকম ভাবে ঘষে এরকম ভাবে বুঝতে হতো, মানে সয়েল টেস্টিং যখন আমরা করতাম। ঠিক আছে? তাহলে এরকম হাতে ঘষলে তো একদম পাউডারের মতো খসখসে ব্যাপার থাকবেই না। কিন্তু যদি আমরা এইটার কথা বলি, এই উপাদানটা, এটাতে দেখো এই যে অংশগুলো আছে এগুলো যথেষ্ট বড় বড় আকৃতির আছে। শুধু তাই নয়, এগুলোকে যদি হাতে নাও তাহলে কড়কড় করবে, একদম। বিকাশ এটা খুব ভালো করে যাচ্ছে। এই বিষয়টা আমি বলে দিই, বিকাশ বলছে গরমকালে শরীর ঘেমে গেলে, ঘাম শুকিয়ে গেলে যে লবণ স্তর তৈরি হয় শরীরে, এটাও দেখা যায় চটচট করে, যেটাকে আমরা বলি। আজকে যেমন, আজকে বিশ্বাস করো, আজকে 94% হিউমিডিটি আছে, সো আজকে এটা হবেই।
দেখবে বিশেষ করে ব্ল্যাক শার্ট পরবে বা ব্ল্যাক টি শার্ট পরবে বা যে কোনো ধরনের ডার্ক কালারের, ব্ল্যাক হোক নেভি ব্লু হোক, একটু ডার্ক কালারের পরবে জামা কাপড়। সারাদিন কাজকর্ম পরার পর, ঘোরাঘুরির পর বিকালবেলা দেখবে জামার পিছন দিকটা বা জামার সামনের দিকটা পুরো সাদা হয়ে গেছে। কেন? ওটা হচ্ছে লবণের জন্য হয়। আমরা বলি ঘামের দাগ, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে লবণের প্রভাব। ইয়েস, এটা হচ্ছে লবণের প্রভাব, আমি এইটাই বলতে চাইছি। ওকে, এরপর হচ্ছে আমরা পড়বো সয়েলের স্ট্রাকচার। আমরা পড়লাম সয়েলের টেক্সচার। দেখো, আমরা দেখলাম যে গ্র্যানিউল গুলো থাকে, এই গ্র্যানিউলের সাইজ কেমন সেটা হচ্ছে টেক্সচার। কিন্তু এই গ্র্যানিউল, একটা পার্টিকুলার গ্রেন, একটা পার্টিকুলার দানা, সেটা দেখতে কেমন? সৌরভ, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি এটা বলে নিই। গ্রেনের, একটা গ্রেনকে দেখতে কেমন, এটা অবভিয়াসলি মাইক্রোস্কোপিক এলিমেন্ট। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পুরো দানার মতো গ্র্যানিউলার, ব্লক টাইপের, ব্লকি, প্লেট টাইপের, মানে থালা যেমন হয় প্লেটি স্ট্রাকচার, প্রিজমেটিক মানে প্রিজম যেমন হয় তেমন, বা স্ট্রাকচারলেস ম্যাসিভ, কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই কিন্তু বিশাল আকৃতির। মাইক্রন তো একটা ইয়ে গো স্বর্ণাভ, মাইক্রন হচ্ছে তোমার একটা মাপার ইউনিট হিসাবে বলা যেতে পারে। আর কোর্স তো সেটা নয়, কোর্স হচ্ছে একটা চরিত্রর কথা বলছি আমি। কোর্স হচ্ছে একটা চরিত্র, ঠিক আছে, মাইক্রন হচ্ছে একটা ইউনিট। এবার আমি আসছি সৌরভের কথায়, তার আগে স্ট্রাকচারটা আশা করছি প্রত্যেকের কাছে বোঝা গেল। হ্যাঁ, কত মাইক্রন? আমরা প্লাস্টিকের যে এটা বলি যে থিকনেস, এত মাইক্রনের বেশি ব্যবহার করা যাবে না। ওকে, এবার আমি আসছি সৌরভের কথা। সৌরভ, আমাদের যদি হিউমিডিটি থাকে, তাহলে হিউমিডিটি থাকলে কি হয়? বাতাসে যদি হিউমিডিটি প্রচন্ড বেশি পরিমাণে থাকে, তাহলে আমাদের শরীরে যে ইভাপোরেশন হয় সেটা কি শরীর থেকে বেরিয়ে যাবে? যাবে না তো, বেরিয়ে যাবে না তো, কারণ বাতাসে তো অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প এমনি আছে, তাহলে আমাদের শরীরের থেকে ঘামটা বেরিয়ে যাবে না। যখনই শরীরে এই ঘামটা আছে, যখনই শরীরে এই যে আমি ক্লাস করাচ্ছি ঘামছি, এটা একটা অস্বস্তির কারণ হচ্ছে। অ্যাকচুয়ালি গরম ফিল বেশি হওয়ার থেকে অস্বস্তিদায়ক ফিলিংটা বেশি দেয়, সেই কারণে এটা মনে হয়। আর যখন আমাদের শরীর থেকে ঘামটা দ্রুত বেরিয়ে যেতে পারে, ইভাপোরেট হয়ে যেতে পারে, দেখবে এসির ভিতরে থাকলে, এসিতে থাকলে শুধু ঠান্ডা লাগার জন্য ভালো লাগে এমনটা না, এসির ভিতরে থাকলে আমাদের শরীরটা ড্রাই থাকে, শুষ্ক থাকে, সেই কারণেও কিছুটা ভালো লাগে। ঠিক আছে, মূলত হিউমিডিটি বাতাসে যত বেশি পরিমাণ থাকবে, তত অস্বস্তি বা আনইউজুয়াল একটা ব্যবস্থাপনা শরীরের মধ্যে কাজ করে সর্বদা। প্যাচ প্যাচে ঘাম, মানে সব সময় জামা কাপড় ভিজে যাওয়া, অস্বস্তিকর পরিস্থিতি, এই হচ্ছে বিষয়। এরপর আমরা সয়েলের কিছু কেমিক্যাল চরিত্র পড়ব। কেমিক্যাল চরিত্র হচ্ছে সয়েলের অ্যাসিডিটি, বা এটা শুধু অ্যাসিডিটি বলবো না, অ্যালকালিনিটিও বলতে পারি, বলা যেতে পারে সয়েলের পিএইচ। পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। অর্থাৎ একটা পার্টিকুলার কোনো মৃত্তিকা, এই মৃত্তিকাতে পিএইচ এর মান কেমন। সাধারণত এটা 0 থেকে 14 পর্যন্ত ধরা হয়, মাঝখানে আছে 7। যদি 7-এর কম হয়, তাহলে মনে করা হয় যে মৃত্তিকার চরিত্র হচ্ছে আম্লিক। যদি 7-এর কম হয়, তাহলে এটা মনে করা হয় মৃত্তিকার চরিত্র হচ্ছে আম্লিক, অর্থাৎ মৃত্তিকা অ্যাসিডিক টাইপের। এবং আম্লিক হওয়ার কারণে এই মাটিতে বেশ কিছু ফসল চাষ হয়, যেমন আম্লিক হলে আমরা চায়ের চাষ এই মৃত্তিকাতে দেখতে পাবো। আর যদি এর পরিমাণ 7-এর বেশি হয়, তখন তাকে বলা হয় বেসিক বা ক্ষারীয়। সাধারণত এই চাষের জন্য, যে কোনো ফসল চাষের জন্য মৃত্তিকার চরিত্র হওয়া দরকার, যেটা বলা হয় 6 থেকে 7 পর্যন্ত। 7-এর বেশি, একদম 7-এর বেশি হলে ক্ষারীয় হয়। 6 থেকে 7 পর্যন্ত আমরা মৃত্তিকাকে চাষের জন্য প্রপার, উপযুক্ত, ভালো একটা মৃত্তিকা হিসাবে বলে থাকি। ঠিক, এটা মাথায় রাখবে। এবং এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সয়েল প্রোফাইল এবং সয়েলের হরাইজন। আচ্ছা, আশিস বলছে স্যার, যেমন বেশি পরিমাণ
গ্রাউন্ড ওয়াটার তুললে সয়েল অ্যাসিডিক হয়ে পড়ে, তাই তো? একদম। শুধু তাই নয়, যদি অতিরিক্ত পরিমাণ জল তোলা হয়, বা আরেকটা বিষয়, যদি অতিরিক্ত পরিমাণ আমরা জল সাবমার্জ করে ফেলি কোনো জায়গাতে, তাহলেও কিন্তু এই সেম জিনিসটা দেখা যায়। ঠিক আছে, এটা তাহলেও দেখা যায়। চলো, এর পরবর্তীতে আমরা সয়েলের প্রোফাইল বলবো। বেসিক্যালি প্রোফাইল মানে কি? তোমার ফেসবুক প্রোফাইলের সম্পর্কে কি দেখা যায়? তোমার ফেসবুক প্রোফাইলে তোমার চরিত্র সম্বন্ধে দেখা যায়। অর্থাৎ একটা মৃত্তিকাকে আমরা যদি একদম এই উপরের লেয়ার থেকে, একদম একটা মৃত্তিকাকে উপরের লেয়ার থেকে, যেখানে মৃত্তিকা তৈরি শুরু হয়েছে, মানে যেখানে ঘাসপালা আছে দেখতে পাচ্ছ, যেখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারো, সেই জায়গা থেকে নিচের দিকে আসি, তাহলে আমরা বলি এটা হচ্ছে মৃত্তিকার প্রোফাইলিং করা, বা মৃত্তিকার পরিলেখ বলা হয় এটাকে। এটা হচ্ছে মৃত্তিকার পরিলেখ। এটা হচ্ছে মৃত্তিকার পরিলেখ। এবং তার সাথে সাথে আরেকটা কি, তার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, এই যে প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছ, এই যে এক একটা লেয়ার, ও লেয়ার, এ লেয়ার, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে তাদের চরিত্র অনুসারে কিছু পার্থক্য দেখা যায়। অর্থাৎ এই যে অংশটা, এই প্রথম হচ্ছে অর্গানিক লেয়ার, এটা মূলত বিভিন্ন ধরনের ঘাস পাতা, ছোট ছোট ডালের টুকরো, এগুলো পড়ে থাকে, একে বলা হয় অর্গানিক লেয়ার। সারফেস লেয়ার হয় তারপরের ওপরের অংশটা, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এবং এই প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা হরাইজন। এই প্রত্যেকটা অংশকে বলা হয় হরাইজন, এবং এই প্রত্যেকটা অংশ মনে রাখবে একে অপরের থেকে কিন্তু চরিত্রগতভাবে ডেফিনেটলি আলাদা হবে। এবং ওই যে আমি বলছিলাম যে মৃত্তিকার গভীরতা, যে জায়গাতে মৃত্তিকার গভীরতা ভালো, যে জায়গায় মৃত্তিকা সম্পূর্ণ সুগঠিত, যে জায়গায় মৃত্তিকায় জল অনুপ্রবেশ ভালো হয়েছিল, সেই জায়গাতে এই ধরনের উপযুক্ত মৃত্তিকা দেখা যায়। এবং যে মৃত্তিকার সমস্ত ধরনের প্রোফাইল, অর্থাৎ এই ও প্রোফাইল, এ, বি, সি এবং বেডরক, এই চার পাঁচটা হরাইজন দেখা যায়, সেই মৃত্তিকাকে আদর্শ মৃত্তিকা বলা যেতে পারে, বা মৃত্তিকার আদর্শ পরিলেখ বলা যেতে পারে। মৃত্তিকার সূচনা কোথা থেকে হয়? মৃত্তিকার সূচনা হয় বেড রক থেকে, বা এই যে বেড রক, এটাকে আমরা কি বলছি? অ্যাজ পেরেন্ট রক, মাতৃশিলাস্তর। এটাকে আমরা বেড রক বলছি বা মাতৃশিলাস্তর বলছি। মূলত এই রকম ভাবে আমরা প্রত্যেকটা মৃত্তিকার ক্ষেত্রে কিছু অবস্থা দেখতে পাই। এবার এই যে আমরা মৃত্তিকার চরিত্রের কথা বলছি, মানে বিভিন্ন স্তরের কথা বলছি, এখানে দেখো অর্গানিক লেয়ার থাকে, মিনারেল লেয়ার থাকে, অর্গানিক এবং মিনারেল লেয়ার। যেখানে অর্গানিক লেয়ার থাকে সেটা ও দিয়ে চিহ্নিত করা হয়। এছাড়া আমরা এটাকে ও আই এবং ও এ দুটো ভাগে ভাগ করতে পারি, জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপর আমরা এই লেয়ারগুলোর পর বি লেয়ার দেখতে পাই। মূলত এই বি লেয়ারে কি থাকে? ঠিক এ হরাইজন, বি হরাইজন। দেখো এ হরাইজনে অর্গানিক ম্যাটার থাকে, মানে অর্গানিক হরাইজন এটাকে বলা যেতে পারে। তারপর ই হরাইজন থাকে, মূলত বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এই ধরনের উপাদানগুলো থাকে। এই রকম বিষয়গুলো থাকে এখানে। প্রত্যেকটা লেয়ারে কি থাকে মনে রাখার তোমাদের যুক্তিকতা নেই, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মাটির ক্ষেত্রে, মানে এটা একটা মাটির জন্য কিন্তু একরকম হবে। অর্থাৎ যদি আমি ব্ল্যাক সয়েলের কথা বলি, ব্ল্যাক সয়েলের প্রত্যেকটা লেয়ার, এ লেয়ার, ই লেয়ার। আবার যদি আমি ক্লে সয়েলের কথা বলি, ক্লে সয়েলের প্রত্যেকটা লেয়ার, এ লেয়ার, ই লেয়ার কিন্তু আলাদা হবে। তোমাদের এটা মনে রাখার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওই বলেছিলাম তোমাদের একটুখানি বিষয়টা আমি অন্যদের থেকে বেশি জানিয়ে রাখবো, যাতে কোনোদিন তোমাদের ফেস লস না হয়, বিষয়টা সম্বন্ধে জেনে থাকো শুধু। ঠিক আছে, একমাত্র তোমাদের যেটা জানা দরকার এখানে, এই যে বেড রক যেটা, আর লেয়ার যেটা একদম শেষ, তাকে বলা হচ্ছে মাতৃশিলাস্তর। এত ডিটেলসে কেউ বলবে না, আর খুব একটা বেশি যে প্রয়োজন আছে সেটাও নয়, বাট জেনে রাখা দরকার, জেনে রাখলে ভালো। মাতৃশিলাস্তর, এই হচ্ছে মোটামুটি সয়েলের হরাইজনের কথা আমরা বলতে পারি। ওকে, এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। এর পরের দিন আমরা যে জায়গাটাতে আলোচনা শুরু করব সেটা হচ্ছে সয়েলের ইরোশন, কজ, তার সলিউশন, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সয়েলের সিচুয়েশন কি আছে। আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যে মাটি ব্যবস্থাপনা, কোথায় কি মাটি দেখা যায়, আশা করব প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে, খুব একটা প্রবলেমের কিছু নেই। আমরা স্যার সাব সয়েলটা
অবশ্যই অঞ্জনা, দেখো আমরা একদম ওপরের যে অংশটা দেখতে পাই, মানে যে অংশটাতে আমরা থাকি তাকে বলা হয় সয়েল। যে অংশটাতে আমরা চলাচল করছি তাকে বলা হয় সয়েল। সাবসয়েল লেয়ার হচ্ছে জাস্ট সয়েলের নিচের অংশটা, অর্থাৎ আমি প্রথমে বললাম কি তৈরি হয়, রেগোলিথ তৈরি হয়, রেগোলিথের যে অংশটা আমরা তাকে সয়েল বলতে পারি। এবং এই সয়েলের নিচের অংশটা জাস্ট পরের লেয়ারটা তাকে বলা হয় সাবসয়েল। জাস্ট তার নিচের অংশটাকে সাবসয়েল বলা হয়। যেমন সারফেস ওয়াটার, সাবসারফেস ওয়াটারের কথা আমরা বলি, ভূপৃষ্ঠস্থ জল, এবং জাস্ট তার নিচের অংশ সাবসয়েল হচ্ছে তার পরের অংশটা। মানে সাবসয়েল থেকে আরো দীর্ঘকাল সময় ধরে বিভিন্ন রকমের প্রক্রিয়ার ফলে ওয়েদারিং যত বেশি হতে থাকবে সয়েল ফর্ম করে। রেগোলিথের লেয়ারটাকে আমরা সাবসয়েল লেয়ার বলতে পারি। বুঝতে পারা গেছে অঞ্জনা প্রকৃতভাবে? আচ্ছা, এক্সিটু আর ইনসিটু মানে শতরূপা, এক্সিটু মানে হচ্ছে ধরো প্রাণীদের, প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব বাসভূমি আছে, তুমি তাদেরকে সেই বাসভূমিতে যখন সংরক্ষণ করছো, যেমন সুন্দরবনের যে বাঘ, তুমি সুন্দরবনেই যদি তাকে সংরক্ষণ করো সেটা হচ্ছে ইনসিটু, ইন সিচুয়েশন। আর যখন ওই সুন্দরবনের বাঘকে নিয়ে গিয়ে কোনো চিড়িয়াখানায় সংরক্ষণ করছো, তার বেঁচে থাকার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি করে, তখন তাকে বলছি এক্সিটু। এটা তোমার প্রথম প্রশ্নের উত্তর। আর ওই যে সবং ডিস্ট্রিক্টের কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে রন্ডো আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে। আমরা ওই যে 6 ডিগ্রি চ্যানেলের কথা বলি, সুমাত্রার রন্ডো বলে একটা আইল্যান্ড আছে, রন্ডো আইল্যান্ড। এবং এই রন্ডো আইল্যান্ডের অবস্থান হচ্ছে সবং ডিস্ট্রিক্টে, সুমাত্রাতে। এটা জাস্ট আমি ইনফরমেশনটা পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর কিচ্ছু না। সয়েল কোন মেটেরিয়াল দিয়ে তৈরি? সয়েল কোনো পার্টিকুলার অঞ্চলের যা রক আছে সেই দিয়ে তৈরি। কোনো ন্যাশনাল পার্ক তাহলে চিতাদের, ডেফিনেটলি মানালি, একদমই তাই। ওকে শত্রুপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অন দিস নোট আবার পরবর্তী সপ্তাহে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে।